জাইন অফিস থেকে বিধ্বস্তের মতো বের হয়ে পার্কিং এরিয়ার দিকে গেল। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগল। রাস্তায় খালি, কিন্তু ট্রাফিক সিগন্যাল রেড লাইট দেখা গেল। জাইন না তাকিয়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে গেল। পিছন থেকে ট্রাফিক পুলিশ জাইনকে ইশারা করল দাঁড়ানোর জন্য। জাইন কোনো কিছু পরোয়া না করে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে ছুটে চলল। অ্যাপার্টমেন্ট পৌঁছে জাইন লক খুলে ইসরাতের রুমে দিকে গেল, যা পুরোপুরি খালি। জাইন ফোন বের করে ইসরাতকে কল দিতে লাগল। ইসরাতের ফোন বন্ধ দেখাচ্ছে। জাইন প্রচণ্ড রাগে ফোন মাটিতে আছড়ে ফেলে দিল। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ক্যামেলিয়ার রেস্টুরেন্টের দিকে রওনা দিল জাইন। লিও রেস্টুরেন্টের কাউন্টারে বসেছিল। জাইনকে দেখে উঠে দাঁড়ল। ইসরাত কোথায়? আমি কি জানি? তোমার স্ত্রী খবর আমি কি করে জানব? ক্যামেলিয়া কোথায়? বাসায়। অ্যাড্রেস দাও। লিও কোনো কথা না বলে চুপচাপ বাসার অ্যাড্রেস দিয়ে দিল। জাইনকে কি রকম দেখতে লাগলো তার কাছে। ক্যামেলিয়া হসপিটাল থেকে বাসা, বাসা থেকে হসপিটাল। ইসরাতের সাথে দৌড়ঝাঁপ করার ফলে শরীর একটু অসুস্থ বোধ করছিল, তাই রেস্টুরেন্টে যায়নি। সকাল থেকে বেডে শুয়ে আছে। হঠাৎ কলিং বেলের শব্দে বেড থেকে উঠে আসল। জাইনকে গ্লাসের মধ্যে দিয়ে দেখে মুখ কালো করে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে ক্যামেলিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জাইন বলতে লাগল, ইসরাত কোথায়? ইসরাইতকে দিয়ে তোমার কি কাজ? জাইন করুণ চোখে তাকিয়ে তাকল। ক্যামেলিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ একদিন পর তুমি ওর খোঁজ নিতে এসেছ। যখন ও কল দিয়েছিল ওর কথা না শুনে ফোন কেন রেখে দিয়েছিলে? পরে কল দিয়ে ওর খোঁজ নিয়েছিলে। এখন এসেছ কেন? অসহায় কণ্ঠে বলল জাইন। প্লিজ ক্যামেলিয়া বলো, ইসরাত কোথায়? ক্যামেলিয়া কিছুক্ষণ জাইনের দিকে তাকিয়ে দেখল জাইনকে। তারপর মুখ ফুলিয়ে বলল, ইসরাইট সকালে বের হয়েছে, কিন্তু কোথায় গিয়েছে বলে যায়নি। আর কখন আসবে সেটা জানি না। আমি কি ইসরাত না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারি? ক্যামেলিয়া শুধু মাথা নাড়াল। জাইন ক্যামেলিয়ার বাসায় ইসরাতের জন্য অপেক্ষা করতে লাগল। সোফার উপর মাথায় হাত দিয়ে চেপে বসে রইল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। তবুও ইসরাত আসল না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জাইনের মনে ক্ষীণ আশার আলো ফুটে উঠল, হয়তো ইসরাত এসেছে। জাইন ক্ষীণ আশা নিয়ে উঠে দাঁড়াল। কিন্তু জাইনের আশায় পানি ঢেলে বাসায় লিও এলো। জাইন লিওকে দেখে মুখ কালো হয়ে গেল। পকেটে হাত দিয়ে মোবাইল বের করতে নিবে মনে হলো সকালে মোবাইল আছাড় মেরে ফেলে এসেছে। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করল। জাইন আসছি বলে ক্যামেলিয়ার বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে গিয়ে বাসার দিকে শূন্য চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। চোখ জ্বলছে তার। ল্যাম্পপোস্টের হালকা আলোয় জাইনের চোখ লাল হয়ে যাওয়া শিরাগুলো দেখা গেল। জাইন নিজের শরীর কোনোরকম টেনে নিয়ে গিয়ে গাড়ি স্টার্ট করল। গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতেই বিপরীত রাস্তা দিয়ে ইসরাত আসল। ক্যামেলিয়ার বাসার গেট খুলে ধীরে সুস্থে ভিতরে গেল। মেইন দরজা খোলা থাকতে দেখে ইসরাত ভ্রু কুঁচকে ভিতরে ঢুকল। পা থেকে শু খুলে শু রেখে শু রাখল। ভিতরে প্রবেশ করে আরাম করে বসে মোজা খুলতে নিবে ক্যামেলিয়া এসে পাশে বসল। সারাদিনে হয়ে যাওয়া ঘটনা এক এক করে সব বলতে লাগল। ইসরাত মুখ গম্ভীর করে নিশ্চুপ হয়ে শুনল ক্যামেলিয়ার কথা। কথার বিপরীতে কোনো কথা বলল না। পরের দিন নুসরাত সুন্দরভাবে সাজগোজ করে রেডি হল। কল দিয়ে আবিরকে বলল তাদের বাড়িতে চলে আসার জন্য। সকালে নাস্তা করে একসাথে বের হবে। আরশ তখন ফরমাল শার্ট পরছিল অফিসে যাওয়ার জন্য। নুসরাতকে ফোন দিয়ে আবিরকে দাওয়াত করতে দেখে বিরক্ত হল। নুসরাত ফরমাল প্যান্টের ভিতর শার্ট ইন করে পরে নিল। গুনগুন করে গান গাইতে লাগল। আরশ নুসরাতের এত আয়োজন করে সাজতেন দেখে বিরক্ত হল। এত ডং করার কি আছে? নুসরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বিশেষ কিছু কি আজ? নুসরাত নির্লিপ্ততা গলায় বলল, এমন কেন মনে হল? আরশ উত্তর দিল না। কাবার্ড খুলে দেখল কাবার্ডের ভিতরের নতুন কিনা অর্ধেক কাপড় গায়েব। বিরক্তির চোখে একবার তাকাল নুসরাতের দিকে। নুসরাত আরশের দিকে তাকিয়ে ভ্রু উচাল। আরশ তিক্ত বিরক্ত হয়ে বলল, আমার সব কাপড় নিয়ে তুই কি করিস? নুসরাত হে হে করে হাসল। আপনার কাপড়গুলো এত ভালো আর সফট দেখলেই ইচ্ছে করে পরে নিতে। তাই দু একটা চুরি করে নিয়ে পরি আর কি। বেশি না, দু একটা। আরশ আর তর্ক করল না। তর্ক করে কি হবে, সেই তো নিয়ে পড়বে। কাবার্ডে ছোট ড্রয়ার খুলে কিছু খুঁজতে লাগল। নুসরাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি খুঁজছেন? আরশ উত্তর করল না। নুসরাত একটু এগিয়ে গেল আরশের দিকে।
পিঠে হাত রেখে জিজ্ঞেস করল, বলুন খুঁজে দিচ্ছি, আমার আন্ডার তারা চিহ্ন। নুসরাত স্বাভাবিক গলায় বলল, ব্র্যান্ডেড মাল যেইটা কেলভিন কেলিনের। আরশ গম্ভীর গলায় বলল, আরে আপনি ব্র্যান্ডের জিনিস এভাবে নষ্ট করছেন দেখে আমি ওটা দিয়ে সর্দি মুছে ধুয়ে তুলে রেখেছি, আবার যখন সর্দি হবে নাক মুছব। এমনি নষ্ট করার কোনো দরকার আছে? নুসরাত লজ্জার পাওয়ার মতো করে বলল, আপনিও না। আরশ দাঁত কিরমির করল, নাক ফুলিয়ে নুসরাতের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি বললি আবার বল? আরে কানে কম শুনছেন নাকি? বলেছি নাক মুছে তুলে রাখছি। আরশ রাগে নাক মুখ লাল করে বলল, খুব ভালো কাজ করেছিস। তোর মতো মাথা মোঠাকে নিয়ে আমি কি করব? তুই আমার পরার জিনিস নিয়ে নাক মুছছিস। আমি ওটা একদিনও ইউজ করিনি। নুসরাত ফোড়ন কেটে বলল, এই জন্যেই তো নাক মুছেছি। আমার দেখেই মনে হয়েছে নিউ মাল এটা, তাই তো নাক মুছে তুলে রেখেছি। নুসরাত চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিল। চুলে চিরুনি লাগানোর আগেই আরশ রাগে নুসরাতের চুল ধরে টেনে ধরল। নুসরাত চুলের মাঝে চেপে ধরে আরশের দিকে চোখ তুলে তাকাল। চোয়াল শক্ত করে আরশ বলল, টাকা বের কর। নুসরাত মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করল। আরশের দিকে ব্যথিত চোখে তাকিয়ে বলল, আপনি নারী নির্যাতন করছেন? আমি আপনার নামে কেস করব? আরশ রাগে বলল, যা বাল করার করিস, দেখব কি করতে পারিস আমার। আগে টাকা বের কর। আমার ৫,০০০ টাকার জিনিস দিয়ে তুই নাক মুছোস। নুসরাত ব্যথা ভুলে চোখ বড় করে মুখ হা করে তাকাল। আরশ নুসরাতের চুল ধরে আরেকটু জোর দিয়ে টান মারল। আরে ভাই, চুল ধরে টানাটানি করছেন কেন? নুসরাতের বাচ্চা, আমি তোর চুল ধরে টানছি, এটা তোর সৌভাগ্য। আমার হাত কেমন নিষ্পিস করছে তোকে পিটানোর জন্য। ভাগ্য ভালো তোর, তোকে আমি পেটাচ্ছি না। অন্য ছেলে হলে তোকে পিটিয়ে তক্তা বানাতাম। নুসরাত শব্দ করে হাসল, ঠোঁট মেলে আরশকে ভেঙিয়ে বলল, আমার এখনও বাচ্চা হয়নি, তাই নুসরাতের বাচ্চাকে ডেকে কোন লাভ নেই। এখনও কোনো প্রসেসিং ও শুরু করিনি বাচ্চা পয়দা করার জন্য। কিছুদিন পর শুরু করব। আরশ চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল। এটা মেয়ে হতেই পারে না। লজ্জা নারীর ভূষণ। এর মধ্যে লজ্জা বলতে কোনো ডিকশনারি নেই। তোর লজ্জা বলতে কোনো ডিকশনারি আছে? নুসরাত বুক ফুলিয়ে জবাব দিল, না। আরশ চুল ছেড়ে দিল নুসরাতের। নুসরাতের দিকে তাকিয়ে দেখল গান গেয়ে চুল আছড়াচ্ছে। আরশ নুসরাতের দিকে এক পা এগিয়ে গেল। তোকে আমি একটা থাপ্পড় মারি? তোর এই হাসি হাসি মুখ দেখতে আমার মোটেও ভালো লাগছে না। নুসরাত গাল বাড়িয়ে দিল থাপ্পড় মারার জন্য। আরশ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার অতিরিক্ত রাগে ইচ্ছে করছে না থাপ্পড় মারতে, অন্য কিছু করতে ইচ্ছে করছে। আরশ ঠান্ডা চোখে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত আয়নার সামনে চুল খোপা করছিল। আরশকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে খোপা করা বাদ দিয়ে আরশের দিকে ফিরে তাকাল। আরশের মতিগতি নুসরাতের কাছে ঠিক মনে হল না। চুল বাঁধতে নিবে, আরশ দুর্বেদ্য হাসি হেসে নুসরাতের কোমর চেপে ধরল। নুসরাত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কি? আরশ কথা বলল না। ক্রোধে চোয়াল শক্ত করে নুসরাতের গালের দিকে অগ্রসর হল। নুসরাতের নরম গালের ত্বকে সূচালো দাঁত স্পর্শ করল। ঝাঝালো স্পর্শের হাত থেকে বাঁচতে নুসরাত আরশকে ঠেলে সরাতে চাইল। আরশ সরল না। আরশকে সরতে না দেখে নুসরাত ব্যথায় চিৎকার করে উঠল, এবার তুই যদি না সরিস, আমি ভুলে যাব তুই কে। মেইন পয়েন্টে লাত্তি মেরে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব। দূরে সর, শালা লুচ্চা কোথাকার। মেয়ে দেখলেই ঢলাঢলি, চুমাচুমি আর কামড়াকামড়ি করতে ইচ্ছে করে। আজ সব বের করে দিব তোর। আরশ নুসরাতের হুমকি ধমকিতে একটুও সরল না। নুসরাত দু হাত দিয়ে ঘুষি মারতে যাবে, আরশ নুসরাতের দু হাত চেপে ধরে উপরের দিকে তুলে রাখল। নুসরাতের গালের দিকে সূক্ষ্ম নজরে তাকালো আরশ। গালে দাঁতের দাগ পড়ে গিয়েছে, কিছু জায়গায় রক্ত ছোপ ছোপ হয়ে জমা হয়েছে। এবার কিছুটা শান্তি লাগছে। নুসরাতকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। মুখ দিয়ে শীষ বাজিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়াল। হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করে টাই পরে নিল। ড্রেসিং টেবিলে রাখা নুসরাতের জিনিসের মধ্যে থেকে ব্ল্যাক টাই সিলিন পারফিউম নিয়ে সারা শরীর স্প্রে করল। তারপর নাক টেনে গ্রান নিল। আহ, কি ভালো সুগন্ধ! যাই বলি আর তাই বলি, মেয়েটার পারফিউম চয়েস ভালো আছে। আরশ আয়নার সামনে থেকে সরে যেতেই নুসরাত আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের গাল দেখতে লাগল। আরশ হাতে কোট নিয়ে রুম থেকে বের হতে হতে আদেশের স্বরে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। সকালের খাবার টেবিলে সবাই বসে আছে।
আরশ আর নুসরাত দুজন দুপাশে সামনাসামনি বসে আছে। হেলাল সাহেব রুটি মুখে পুরে কথা শুরু করলেন। ইনাকে তুলে নিয়ে আসতে চাচ্ছি। নাসির সাহেব, সোহেদ কেসে উঠলেন। হেলাল সাহেব বললেন, এই পানি দাও এদের। নাজমিন বেগম স্বামীর দিকে পানি এগিয়ে দিলেন। নুসরাত সোহেব আর সোহেদের মাঝে বসা তাই পানির গ্লাস দুজনের দিকে এগিয়ে দিল সে। এই গাধারা, খাবার খেতে গিয়ে মাঝে বিষম উঠল কেন? সোহেব আর সোহেদ মুখ লোকালেন। নাসির সাহেব নিজেকে ধাতস্থ করে বললেন, ভাই এই বয়সে এসে আপনি ছেলের বউকে উঠিয়ে নিয়ে আসবেন? এটা কেমন দেখায় না? হেলাল সাহেব বিরক্তির চোখে সবার দিকে তাকালেন। ধমকে উঠলেন সবাইকে, তোদের তো আমি এমনি অমনি বলদ আর গাধা বলি না। তোরা যে এক একটা বড় বড় গাধা তা তো তোদের কথায় প্রকাশ পায়। নাসির সাহেব মুখ কালো করে ফেললেন। সোহেদ হাসি আটকানোর জন্য মুখে রুটি পুড়লেন। সোহেব হালকা শব্দ করে হেসে দিলেন। হেলাল সাহেব সোহেবের দিকে আঙুল তোলে বললেন, দেখো, আবার গাধার মতো হাসছে। আচরণ দেখো এদের, দুদিন পর ছেলে মেয়ের বিয়ে দিবে আর এখনও সিরিয়াস কথা নিয়ে দাঁত কেলানো হচ্ছে। এটা কোনো হাসির ব্যাপার হলো? গাধা যে গাধা থেকে যাবে। আমি কি বলেছি আমি তুলে নিয়ে আসব? অনুষ্ঠান করে তুলে নিয়ে আসার কথা বলছি। তোদের ভেঙে কথা না বললে তোরা একটা বলদ কিছুই বুঝিস না। নুসরাতের দিকে চোখ ফেলে বললেন, তাই না মা? নুসরাত থতমত খেয়ে মাথা নাড়াল। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলেন। তারপর আবার তোরাক করে তাকালেন নুসরাতের পানে। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, গালে কি হয়েছে? নুসরাতের হাত আপনা আপনি গালে চলে গেল। আরশের দিকে নাক ফুলিয়ে তাকাল। আরশও তাকাল সেম সময়ে। দুজনের চোখাচোখি হতেই নুসরাত বলল, এক মোঠা গন্ডার এসে ধাক্কা মেরে ওয়াশরুমে ফেলে দিয়েছে। হেলাল সাহেব মনে করলেন ভুল শুনেছে। আবার জিজ্ঞেস করলেন, কি আবার বলো? শুনতে পাইনি। ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়ে বালতিতে লেগে গাল কেটে গিয়েছে। আহান বলল, দেখি বড় আপু একটু দেখি। কতটুকু কেটেছে বালতিতে লেগে? আরশ ধমক দিল, তুই দেখলে ওর গাল ঠিক হয়ে যাবে কি? নুসরাত মুখ ভেঙাল, নিজে করলে দোষ নেই, অন্য দেখতে চাইলেই দোষ। আহান মুখ লটকে বসে গেল। আরশ মুখে তাড়াতাড়ি রুটি পুড়তে লাগল। যত তাড়াতাড়ি পালানো যায় এখান থেকে পালাতে হবে। লিপি বেগম চিন্তিত গলায় বললেন, তোর কি হয়েছে আরশ? এভাবে খাবার খাচ্ছিস কেন? ধীরে সুস্থে খা। মেহেরুন নেছা নিজের দিকে অ্যাটেশন ফিরিয়ে নিলেন। সবার খাওয়া ইতিমধ্যে শেষ। হাত টিস্যু দিয়ে মুছে মেহেরুন নেছার দিকে তাকালেন। আরশ আর নুসরাত, তোমাগো বিয়ার তো কয়মাস হইয়া গেছে, তাইলে এখনও সুখবর পাই না কে? নুসরাত রুটি মুখে পুড়ে বলল, এই বয়সে এসে তুমি সুখবর চাচ্ছ দাদা? সবাই বিদায় নিলেন। বুঝতে পারলেন মেহেরুন নেছার কথা। এক কথায় সবাই পালিয়ে গেলেন কাজের কথা বলে। তিনি নাতি নাতনিদের সাথে কথা বলছেন। তারা থেকে কি করবে? কখন আবার কি বেফাস কথা বলে ফেলেন মেহেরুন নেছা? নিজে লজ্জা পাবেন না, কিন্তু তারা লজ্জা পাবে। বাবা চাচাকে চলে যেতে দেখে নুসরাত গলার ভিতর আটকে রাখা কথা ধীরে বলল, এক পা কবরে রেখে তুমি এখন সুখবরের অপেক্ষায় আছো। ছিহ দাদা ছিহ, এটা আশা করিনি তোমার থেকে। আরশ মাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ নিচু করে পানি খেল এক চুমুকে সব। নাজমিন বেগম এসে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। এসব কোন ধরনের কথা? একজনকে কিছু বললে শুধু তোত্তারা কথা বলবে আর আরেকজনকে কল দিলে কলই ধরবে না। আর ধরলে কিছু বললে শুধু হু হা করবে। নাজমিন বেগম চোখের পাশ ওড়না দিয়ে মুছলেন। নুসরাত মুখের সামনে রুটি নিয়ে হা করে তাকিয়ে তাকল। এটা তার মা হতেই পারে না। কথা বললেই ভ্যা ভ্যা করে, শুধু কাঁদে। সরো তো সরো আম্মা, এসব কান্না ভালো লাগছে না। হঠাৎ করে দুঃখ উগাম দিয়ে উঠে যায়। নুসরাত প্লেটে পানি ঢেলে উঠে দাঁড়াল। নাজমিন বেগমের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের মুঠোয় রুমাল দিয়ে চলে গেল। সামনের দিকে তাকিয়ে বলল, ইরহাম তাড়াতাড়ি আয়, গাড়িতে অপেক্ষা করছি। সাথের জনকে ও নিয়ে আয় তাড়াতাড়ি। নুসরাত গ্যারেজ থেকে গাড়ি বের করতেই আবির আসল। নুসরাত বিরক্ত হয়ে বলল, এই তোমার আসার সময় হল, নাস্তা পাবে না এখন? চুপচাপ পিছনের সিটে উঠে বসো। আবির ভদ্র ছেলের মতো ব্যাক সিটে উঠে বসল। নুসরাত ফোন বের করে কল করল কাউকে। কল ধরতেই ওপাশের জনকে কর্কশ গলায় বলল, দুটো ব্রেডে মধু না হলে জেম লাগিয়ে নিয়ে আসবি? এই রাক্ষসী, এই তো এত খাবার খেয়ে গেলি আবার ব্রেড খাবি? তোর পেট ওটা নাকি নৌকা? নুসরাত ধমকি দিয়ে বলল, যদি না নিয়ে আসিস লাথ মেরে সৌরজগতের বাইরের স্যাটেলাইটে পৌঁছে দিব।
ইরহামের কথা না শুনে নুসরাত ফোন রেখে দিল। আবির চুপচাপ নুসরাতের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইসরাতের কল আসল। হ্যাঁ হ্যালো, এই তো এসে গিয়েছি, আধ ঘন্টার মতো সময় লাগবে, ইমিগ্রেশন শেষ করে কল দিস। নুসরাতের কথা শেষ হতেই আরশ আর ইরহাম এসে গাড়িতে বসল। নুসরাত গাড়ি স্টার্ট দিল, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাতে লাগল। এই অফিসের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছিস কেন? চুপচাপ বসে থাক, এত কথা বলিস কেন? আমি ড্রাইভার, আমি যেখানে নিয়ে যাব সেটাই তোর গন্তব্য। ইরহাম আর কোনো কথা বলল না। এই পাগলকে কোনে কিছু বলে কোনো লাভ হবে না, তাই চুপ হয়ে বসে রইল। এয়ারপোর্টে পৌঁছে নুসরাত চারিদিকে তাকাতে লাগল। ইশরাত এখনও বের হয়নি। ইরহাম অবাক হয়ে জিজ্ঞেস করল, এয়ারপোর্টে আমরা কি করছি? নুসরাত ইরহামের কথার উত্তর না দিয়ে উকি ঝুঁকি মারতে লাগল। আরশ বলল, এরকম উকি ঝুঁকি মারছিস কেন? 15 মিনিট ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথায় হয়ে যাচ্ছে। নুসরাত বিরক্ত হয়ে বলল, বসে না থেকে হাঁটলেই হয়। তাহলে তো আর কোমর ব্যথা হয় না। প্রায় আধা ঘন্টা পরে ইশরাত বহির্গমন দিক থেকে বের হল। নুসরাত দৌড়ে গিয়ে টর্নেডোর মতো ইশরাতকে জড়িয়ে ধরল। ইশরাত হালকা করে হেসে নুসরাতের পিঠে হাত রাখল। ইরহাম আর আরশ ইশরাতের পানে হাঁ করে তাকিয়ে আছে। চোখের ভুল মনে করে চোখ পিটপিট করে আবার চোখ মেলে তাকাল। ইশরাত আগের তুলনায় একটু বেশি সুন্দর হয়ে গিয়েছে ইরহামের কাছে মনে হল। অপার্থিব দৃষ্টিতে জ্ঞান হারানো লোকের মতো তাকিয়ে রইল। ইরহাম মন্ত্রমুগ্ধের মতো সামনে অগ্রসর হল। ইশরাত নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে ইরহামের পানে তাকাল। ইরহামের দিকে তাকিয়ে অধর প্রসারিত করে হাসল। ইরহামের এখনও বিস্ময় কাটেনি। ইশরাত ইরহামের মাথার চুল হাত দিয়ে এলোমেলো করে দিল। তবুও ইরহাম ইশরাতের দিকে তাকিয়ে তাকল। নুসরাত বিরক্ত হয়ে ইরহামের কোমরে লাথ মেরে বলল, এই রকম হ্যাবলাকান্তুর মতো থাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে। ঠিক করে তাকা। ইশরাত আরশের সাথে হালকা হেসে কুলসু বিনিময় করল। নুসরাতের কি যেন মনে হল, তাই গাড়ির দিকে দৌড়ে চলে গেল। গাড়িতে আরশের কিনে দেওয়া গাজরাগুলো ছিল, সেগুলো নিয়ে আসল। গাজরাগুলোর একপাশ হালকা শুকিয়ে গেছে। গাজরাগুলো মধ্যে 2-3টে গাড়ির সামনে রাখল। একটা ইসরাতর মাথার উপর রাখল আর দুটো ইসরাতের মাথায় পরিয়ে দিল। মেরে পেয়ারে বেহনা, ইয়ে তুমহারে লিয়ে হে। সময় এবং সুযোগ দুটো থাকা সত্ত্বেও আমি আপনার জন্য কোনো বুকে কিনে আনিনি। এইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। বুঝতে হবে আজকাল আমি সংসারী হয়ে যাচ্ছি। আমার প্রিয় বোন, তুমি এগুলোর উপরে হেঁটে আমার জীবন ধন্য কর। ইশরাত নুসরাতের কাণ্ডে হেসে এগুলোর উপর দিয়ে হেঁটে গেল। আরশ মুখ কালো করে গাজরার দিকে তাকিয়ে তাকল। গাড়ির কাছে দাঁড়িয়ে ইশরাত নুসরাতের উদ্দেশ্যে বলল, তোকে যে অ্যাপার্টমেন্ট দেখে রাখতে বলেছিলাম তুই তার কি ব্যবস্থা করলি? আরশ বিস্ময় নিয়ে বলল, কিসের অ্যাপার্টমেন্ট? নুসরাত তার উত্তর না দিয়ে হেসে হেসে বলল, আমরা বাড়িতে যাচ্ছি। নুসরাত, আমি কোনো ফাজলামির মোড়ে নেই। আমি বাড়িতে যাচ্ছি না। আরয়া বলল, তুমি বাড়িতে যাবে না? ইশরাত দৃঢ় কণ্ঠে বলল, না, তুই বাড়িতে না গেলে আমি এই যে এখানে আজ শুয়ে পড়ব, নইলে এই ট্রাকের নিচে শুয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিব। এখন আমি মরলে দায়বার সব তোর আর আরশের। আরশ ভ্রু কুঁচকে তাকাল। নুসরাত সেদিকে পাত্তা না দিয়ে এয়ারপোর্টের সামনে পার্কিং করে রাখা গাড়ির সামনের রাস্তায় শুয়ে পড়ল। ইশরাত, আরশ, ইরহাম বিমূঢ় হয়ে নুসরাতের দিকে তাকিয়ে তাকল। শুয়ে পড়বে বলেই শুয়ে পড়ল। নুসরাত, উঠো বলছি, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তাকিয়ে থাকুক, তাতে আমার কি? তুই বাড়িতে না গেলে আজ আমি এখানে এইভাবে শুয়ে থাকব। ইশরাত চারিদিকে একবার চোখ গুড়িয়ে তাকাল। এয়ারপোর্টে থাকা অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। মান সম্মান বাঁচাতে ইশরাত বাধ্য হয়ে বলল, উঠো, আমি যাব বাড়িতে। এখন হ্যাঁ না বললে দেখা যাবে এই মেয়ে এখানে সারা দিন শুয়ে থাকবে। এর নির্ঘাত মাথায় সমস্যা আছে। বাসায় গিয়ে আম্মুকে বলতে হবে একে যত তাড়াতাড়ি সম্ভব সাইকো এক্সট্রিস্ট দেখানোর জন্য। নুসরাত এক লাফ দিয়ে উঠে দাঁড়াল। উঠে দাঁড়িয়ে ইশরাতের লাগেজ টেনে নিয়ে আসল। এই ইরহাম, গাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? এগুলো ডিক্কিতে তুল। ইরহাম বাধ্য ছেলের মতো লাগেজ গাড়িতে তুলল। নুসরাত গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসল। ইশরাত নুসরাতের পাশে উঠে বসল। আরশ বলল, আমি কোথায় বসব? নুসরাত ইরহাম আর আবিরের দিকে ইশারা করে বলল, ওদের দুটোর মাঝখানে বসুন। আরশ বলল, নুসরাত শুনল না। আরশ ইরহামকে মাঝে বসার জন্য বলল। ইরহাম বলল, তার মাঝখানে বসলে শ্বাস বন্ধ হয়ে যায়।
আরশ ব্যথিত চোখে তাকিয়ে গিয়ে মাঝে বসল। আবির আরশের দিকে বিরক্তির চোখে তাকিয়ে বাহিরের দিকে দৃষ্টি দিল। জায়ান আজকাল নিজের কাজে অনেক ব্যস্ত। ইনায়াকে ঠিক মতো সময় দিতে পারছে। জায়ান নিজের কেবিনে বসে কাজ করছিল, হঠাৎ উদ্ভ্রান্তের মতো কেবিনে প্রবেশ করল ইনা। এসেই জায়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আকস্মিক ইনায়ার এইরকম আচরণে জায়ান স্তব্ধ হয়ে গেল। জায়ান ইনায়ার পিঠে হাত দিয়ে বলল, কি হয়েছে? ইনা কোনো কথা বলল না, জায়ানকে ধরে কান্না করতে থাকল। জায়ান আরও একবার জিজ্ঞেস করল, কিন্তু ইনা কোনো কথা বলল না। জায়ান হাল ছেড়ে এইভাবে ইনায়াকে জড়িয়ে রাখল। দীর্ঘ আধ ঘণ্টা পর ইনা কান্না করা থামাল। তুমি আবার আমাকে ইগনোর করছ? কখন করলাম? তাহলে মেসেজ, কল এর রিপ্লাই দিচ্ছ না কেন? আরে একটু বিজি ছিলাম, এজন্য মেসেজ, কলের রিপ্লাই দিতে লেট হয়েছে। আর এভাবে কান্না করার কি আছে? ইনা কান্নার জন্য ফুপিয়ে উঠল। জায়ান পিঠে হাত বুলিয়ে দিল। ইনায়ার ধ্যান গুড়াতে বলল, আজ জানো কি হয়েছে? না বললে কিভাবে জানব? জায়ান হেসে উঠল। তারপর সকালের কথা ইনায়ার কাছে একে একে বলতে লাগল। ইনা কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেল জায়ানের বুকের উপর। একটার আবদার করব, রাখবে? শুধু বলো, তোমার জন্য নিজের প্রাণও হাজির করে দিব। ফিল্মি ডায়লগও দেওয়া বন্ধ কর। আচ্ছা কি আবদার বলো? শপিং করতে যাব? জায়ান ইনায়ার দিকে পিটপিট করে তাকালো। আবার সেই শপিং? এতদিনে একটু সেভিং করেছে, তাও এভাবে উড়ে যাবে? জায়ান অসহায় গলায় বলল, আজ যেতেই হবে? আজ না গেলে হয় না? হ্যাঁ, আজ যেতেই হবে, না গেলে হবে না। মুখ দিয়ে টেনে টেনে দুঃখ ভরা স্বরে বলল। আচ্ছা চলো। সারা রাস্তা ইশরাত চুপ করে বসেছিল, গাড়ির বাহিরের দিকে তাকিয়ে। নুসরাত মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পাপু করা বাঁশি কিনল। গাড়ি চালাতে চালাতে ইসরাতের কানের গোড়ায় বাঁশি নিয়ে বাজাল। গাড়ি সোসাইটির ভিতর ঢুকতেই ইসরাতের ভিতর কম্পন শুরু হল। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বসে রইল। গাড়ি বাড়ির সামনে এসে থামল। হর্ন বাজাতেই রহমত গেট খুলে দিলেন। নাজমিন, রোহিণী, ঝর্ণা রান্না ঘরে কাজ করছিলেন। হেলাল সাহেব ও লিপি বেগম নিজেদের রুমে রেস্ট করছেন। নাসির, সৈয়দ সাহেব আজ বাড়িতে আছেন, কেউ কাজে যাননি। ইশরাত এখনও গাড়িতে বসে আছে। ওর কেন জানি বাড়ির ভিতরে যেতে ইচ্ছে করছে না। নুসরাত গাড়ি থেকে নেমে পাপু বাঁশি বাজাতে লাগল। বাঁশির শব্দে বাড়ির ভিতর থেকে সবাই বের হয়ে আসলেন। নাসির সাহেব নুসরাতকে বাঁশি বাজাতে দেখে জোরছে একটা ধমক দিলেন। নুসরাত এক দৌড় দিয়ে আরশের পিছনে লুকাল। হেলাল সাহেব নাসির সাহেবকে উল্টো ধমক দিয়ে বললেন, ওকে এরকম ধমক দিচ্ছিস কেন? হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে বললেন, কিরে মা, এইরকম বাঁশি বাজাচ্ছিস কেন? কি হয়েছে? হেলাল সাহেবের আশকারা পেয়ে নুসরাত একলাফে গাড়ির কাছে গেল, গিয়ে গাড়ির দরজা খুলে ইসরাতকে টেনে বের করল। সারপ্রাইজ! সবাই ইসরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার এইরকম দৃষ্টি দেখে ইসরাতের কেমন জানি লাগল। নাজমিন বেগম ইসরাতকে দেখে আবেগে আপ্লুত হয়ে ইসরাতকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। ধীরে ধীরে সবাই এসে ইসরাতের সাথে কুলসু বিনিময় করল। নুসরাতের বাঁশির শব্দে মেহেরুন নেছা ও বাড়ির বাহিরে এসেছেন। তিনি ইসরাতকে দেখে প্রথমে অবাক হলে ওপরে চারিদিকে জাইনকে খুঁজতে লাগলেন। এই মাইয়া আমার নাতিডা কই? মেহেরুন নেছার প্রশ্নে সবাই ইসরাতের দিকে তাকালো জিজ্ঞাসার দৃষ্টিতে। ইশরাত কোনো প্রত্যুত্তর করল না। ইশরাত কোনো কথা বলছেন না দেখে আরশ বলল, ও অনেক জার্নি করে এসেছে। ওকে কি তোমরা এইভাবে দাঁড় করিয়ে রাখবে? পরে না হয় জেনে নিবেন ভাইয়া কোথায়? হেলাল সাহেব ও তারা দিলেন ইসরাতকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আরশ ইসরাতের লাগেজ নিয়ে ওর রুমে রেখে আসল। ইসরাতকে ফ্রেশ হওয়ার জন্য ওর রুমে পাঠিয়ে দিলেন নাজমিন বেগম। নিজে লেগে পড়লেন রান্নার কাজে। কতদিন পর মেয়েটাকে কাছে পেয়েছেন, তাই আজ তিনি মেয়ের পছন্দের রান্না করবেন বলে ঠিক করলেন। ইসরাতের লাগেজ টেনে উপরে নিয়ে গেল ইরহাম। আরশ ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। নুসরাতকে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু নুসরাত গেল না। সে আজ বাড়িতে থাকবে, কোনোভাবে বাড়ির বাহিরে এক পাও ফেলবে না। ইরহামের এক কথা, নুসরাত না গেলে সেও যাবে না। নুসরাত তার ডুড এক পা না ফেললে সেও ফেলবে না। অগত্যা আরশ অফিসে একা গেল। ইশরাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বিছানাতে শুয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। চোখ বুঝতেই নুসরাতের ঝড়ের গতিতে রুমে এসে প্রবেশ করল। নুসরাত কোনো কৌশল বিনিময় ছাড়া কথা শুরু করল, জানিস কি হয়েছে?
ইশরাত চোখ বুজে থেকে নির্লিপ্ততা গলায় বলল, না বললে জানব কিভাবে? হ্যাঁ তাই তো তাই, দাঁড়া বলছি। ইশরাত হাসি আটকে বলল, দাঁড়াতে পারবো না, এভাবেই বল। নুসরাত বিরক্ত হয়ে থাপ্পড় মারল ইশরাতকে। ইশরাত হালকা শব্দ করে হাসল, হাতের বাহুতে ঘষতে ঘষতে বলল, আচ্ছা কি বলবি বল, আমি শুনছি। জাইন জানে তুই দেশে আসছিস? ইশরাত সময় নিল, চোখ খুলে একবার নুসরাতের পানে তাকিয়ে আবার চোখ বুজে নিল। ধীর কণ্ঠে বলল, না। নুসরাত ও বলে মাথা নাড়াল। হঠাৎ কিছু মনে হতেই তোরাক করে ইসরাতের দিকে তাকাল। ব্যথিত গলায় জিজ্ঞেস করল, তোর পড়াশোনা তো মাঝ নদীতেই ডুবে গেছে কেন? লাস্ট সেমিস্টার তো দিলি না তুই? তো কি হয়েছে, আবার প্রিপারেশন নিয়ে দিব পরীক্ষা, এতে নৌকা ডুবার কি আছে? নুসরাত হাসল, হেসে ইসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, কথার কথা বললাম। ইশরাতকে ছেড়ে দিল তার মতো, কথা বলল না আর। দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে এসে নাজমিন বেগম ফিরে গেলেন, কারণ ইশরাত ঘুমিয়ে আছে এখনও। দীর্ঘ 18 ঘণ্টা জার্নি করার জন্য শরীর ছেড়ে দিয়েছে। ভালো করে পর্দা টেনে দিলেন যাতে বাহিরের আলো রুমে প্রবেশ করতে না পারে। শান্তি মতো ঘুমাতে দিলেন দুই বোনকে। রাতের বেলা ইশরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হল। ঠান্ডা পড়ে গিয়েছে পুরো দমে। শরীরে গরম কাপড় জড়িয়ে খাবার টেবিলে আসল। খাবার টেবিল আজ খাবারে ভরপুর। ইশরাতের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। ডিম বোনা, কালা বোনা, খাসির মাংস, গলদা চিংড়ি, মুরগির মাংসের রোস্ট, মাছ ফ্রাই, আরও অনেক কিছু। নুসরাত চোখ বড় বড় করে তাকাল। নাজমিন বেগম দই এনে রাখলেন টেবিলে। মায়ের দিকে ব্যথিত নয়নে তাকিয়ে দুঃখী গলায় বলল, তুমি এত কিছু রান্না করলে ইসরাতের জন্য, আর আমার জন্য রান্না করলে করলা ভাজি, শাক ভাজি, ছোট মাছ, শুটকি আর হাবিজাবি যা আছে সব। তুমি আমার মা হতেই পারো না। নাজমিন বেগম খেপে গেলেন। নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, সবসময় উল্টা পাল্টা কথা বলা। তোকে তো সবসময় রান্না করে খাওয়াই। মেয়েটা আজ 5 মাস পর বাড়ি ফিরল, একটু তো ভালো মন্দ রান্না করে খাওয়াবো তাই না? এরকম উল্টো পাল্টা কথা বললে শ্বশুর বাড়ি থেকে লাত্তি মেরে বের করে দিবে। ভালো মানুষের মতো কথা বল। আমরা বলে সহ্য করছি, অন্য কেউ হলে দু একটা লাগিয়ে দিবে। এই তো আসল কথায় এসেছ। তুমি আমার চাচি শাশুড়ি, তার প্রমাণ তোমার কথায় পাওয়া যাচ্ছে। তুমি আমার মা হতে পারো না। নাজমিন বেগমের চোয়াল ঝুলে গেল। একে এক বললে দুই বুঝে, এটাকে বোঝানোই বৃথা। নাজমিন বেগম চলে গেলেন কিচেনের দিকে নুসরাতকে ইগনোর করে। নুসরাত পিছন থেকে সতর্ক গলায় বলল, এই তো প্রমাণ হয়ে গেল তুমি আমার মা না। তুমি হলে ইসরাতের মা। সত্যি করে বলো, তুমি কোথা থেকে আমাকে অ্যাডপ্ট করেছ? নাজমিন বেগম শুনলেন না কথা। নুসরাত আরও কিছু বলতে যাবে, ইশরাত বলল, আব্বু আসছে। চুপ কর, শুনলে একটা মার মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। হেলাল সাহেব সোহেদের সাথে কথা বলতে বলতে নিজ জায়গায় এসে বসলেন। ইশরাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের পাশে বসালেন। প্লেটে ভাত বেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। কিরে মা, এত শুকিয়ে গেছিস কেন? জাইন কি তোর খেয়াল রাখে না? ইশরাত কোনো কথা বলল না, হালকা করে শুধু হাসল। ভাত মাখিয়ে ইশরাত প্রথম লোকমা ভাত মুখে নিতেই লিপি বেগমের ফোন বিকট শব্দে ভেজে উঠল। হেলাল সাহেব বিরক্তির গলায় বললেন, এই সময় আবার কে কল দিয়েছে? লিপি বেগম কর্কশ গলায় বললেন, তোমার বড় ছেলে কল দিয়েছে। হেলাল সাহেব আদেশের স্বরে বললেন, কল ধরো তো, দেখো কি বলে। আজ ওর একদিন কি আমার একদিন? কল ধরলেন লিপি বেগম। জাইনের কল দেখে ইশরাত কোনো প্রতিক্রিয়া দেখাল না, নিজের মনের সুখে খেতে লাগল। কল ধরতেই জাইন লিপি বেগমকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করল, ইশরাত কি বাসায় এসেছে? অজ্ঞাত লিপি বেগম না জেনে জাইনকে ধমক দিয়ে বললেন, কখন তুমি ওকে এয়ারপোর্টে রেখে এসেছ, আর এখন কল দিয়ে জিজ্ঞেস করছো ইশরাত বাসায় এসেছে কিনা? আমাদের একবার কল করে বলা গেল না ইশরাত বাংলাদেশে আসছে? নুসরাত না গিয়ে আনলে তো কেউই জানত না ইশরাত বাংলাদেশে এসেছে। হেলাল সাহেব লিপি বেগমের কাছ থেকে ফোন নিয়ে নিলেন। জাইনকে ব্রোকণ্ঠে ধমক দিয়ে বলতে লাগলেন, জাইন তুমি এত বেখায়ালি পানা কখন থেকে শুরু করলে? একে তো তুমি ওর যত্ন নিতে গাফিলতি করেছ, এখন আবার স্ত্রীকে কোনো ভরসা ছাড়া বাংলাদেশ পাঠিয়ে দিয়েছ। তারপর আমাদের সাথে একবারও এই বিষয় নিয়ে ডিসকাশন করলে না। হেলাল সাহেব থেমে শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ওর এই অবস্থা কেন? ও এত রোগা হয়ে গেল কিভাবে?
আমাদের ঘরের মেয়েকে তুমি ভালোভাবে স্বাস্থ্যবান নিয়ে গেলে আর ফিরিয়ে দিলে কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জাইন। নাসির সাহেব ভাইয়ের উপর বিরক্ত হয়ে বললেন, আহ ভাই, কি শুরু করেছ? স্বাস্থ্য কমে গিয়েছে আবার বেড়ে যাবে, এত কথা বলার কি আছে? ছেলেটাকে ভালো মন্দ তো আগে জিজ্ঞেস করবে, তা না জিজ্ঞেস করে ধমকা ধমকি শুরু করেছ? জাইন হেলাল সাহেবের এত প্রশ্নের বিপরীতে একটা উত্তর দিল না, চুপ করে বাবার কথা হজম করে নিল। ভিন্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করল, ইশরাত কোথায়? হেলাল সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন। এত কথার বিপরীতে ছেলেটা অন্য আরেকটা প্রশ্ন করছে। নিজের বিস্ময় নিজের ভিতর রেখে বললেন, এই তো আমার পাশে বসে খাবার খাচ্ছে। ইশরাতের কাছে ফোন দাও। ফোন লাউডে ছিল বিধায় ইশরাত জাইনের সব কথা শুনতে পাচ্ছিল। ইশরাত নির্লিপ্ততা অথচ ধীর কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড ফিল করছি। এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, পারে কথা বলে নেব। আপনারা কথা বলুন। খাবারে পানি ঢেলে ইশরাত খাবার টেবিল থেকে চলে গেল। হেলাল সাহেব বলে উঠলেন, আরে মা, খাবারটা তো শেষ করে যা। আমি অনেক টায়ার্ড ফিল করছি বড় আব্বু। এখন আর খেতে পারবো না, একটু রেস্ট নেওয়া প্রয়োজন, শরীর ছেড়ে দিচ্ছে। ইশরাত কোনোরকম কথাগুলো বলে নিজের রুমের দিকে অগ্রসর হল। চোখে অন্ধকার দেখছে, নাক পিট পিট করছে, সেই সাথে যোগ দিয়ে আবার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। মাথা খুলে ফেলে দিতে ইচ্ছে করল ইশরাতের। জাইন ইশরাতের কথা শুনল, তবুও চুপ করে বসে রইল ফোনের ওপাশে। সে সবকিছুর শোধ নিবে খুব তাড়াতাড়ি ইশরাতের কাছ থেকে। জাইনের সাথে বাড়ির সবাই আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নুসরাত প্লেটে থাকা খাবার একসাথে সব মুখে পুরে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়াল। হেলাল সাহেব ধমক দিলেন, তোর আবার কি হয়েছে? খাবার রেখে উঠে দাঁড়ালি কেন? আরও একটু ভাত নে। এত কম খাবার খাচ্ছিস কেন? নুসরাত মুখের ভাত গিলার চেষ্টা করল। ভাত চাবাতে চাবাতে হু হু করে কিছু বলল। হেলাল সাহেব বুঝলেন না। ইরহাম পানির গ্লাস নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পানি দিয়ে ভাত গিলে নিয়ে গলা কিছুটা পরিষ্কার করে বলল, পেট ভরে গেছে আমার, আর খাবো না। হেলাল সাহেব কিছু বলতে যাবেন, লিপি বেগম ইশারা করে না করলেন কিছু বলার। গলার কাছে আসা কথাগুলো গিলে নিলেন হেলাল সাহেব। নুসরাত বেসিনে হাত ধোয়ে ইশরাতের রুমের দিকে দৌড় দিল। নিস্তব্ধ রাতে চারিদিকে ঝিরিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছে। ইশরাত নিজের রুমে একা শুয়ে আছে জানালার দিকে তাকিয়ে। দিনে ঘুমানোর জন্য এখন চোখে ঘুম নেই। এখনও পর্যন্ত ও মেহেরুন নেছার সাথে কথা বলেনি। হঠাৎ দরজায় খোলে কেউ ভিতরে প্রবেশ করল। কেমন আছো ইশরাত? সকালে তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ভালো। ইশরাত, তুমি কিছু মনে না করলে কি কিছু জিজ্ঞেস করতে পারি? ভাইয়া, এত হ্যাসিটেট ফিল করার কোনো কিছু নেই। যা জিজ্ঞেস করার করে ফেলুন। বড় ভাইয়া কি জানতো তুমি এখানে এসেছ? ইশরাত চুপ থেকে মাথা নাড়াল। আরশ চুপ করে কিছুক্ষণ বসে থেকে কিছু ভাবল। ঠোঁট কামড়ে ইশরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে? ইশরাত ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। একবার বলবে ভাবল, তারপর আবার নিজের মনি বলল, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার অন্য কাউকে কেন বলবে সে? ইশরাত শান্ত গলায় বলল, তেমন কিছু না ভাইয়া, হাজবেন্ড ওয়াইফের মনমালিন্য চলছে, এই রকম কিছুই। আরশ সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আর ইউ সিউর ইশরাত? ইশরাত হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে বলল, জি জি, আমি সিউর। পিছন থেকে নুসরাত টর্নেডোর মতো রুমে প্রবেশ করল। হাতে আইসক্রিম, চিপস, জুস, হাবিজাবি খাবার। নুসরাত রুমে ঢোকার সময় দরজার সাথে বাড়ি লেগে শব্দ করে উঠল। আরশ চোখ গুড়িয়ে পিছনে তাকাল। নুসরাতের হাতে আইসক্রিম দেখে ভ্রু উঁচিয়ে নিল। এই ঠান্ডার মাঝে তুই আইসক্রিম খাবি? নুসরাত কথা না বলে মাথা উপর নিচ নাড়াল। মানবতার খাতিরে আরশকে ও শুধাল, আপনি খাবেন? আরশ নাক কুচকে বলল, না বইন, তুই খা। নুসরাতের থেকে চোখ গুড়িয়ে ইশরাতের দিকে তাকাল। ইশরাত তখনও চুপ করে বসে নির্লিপ্ততা চোখে বোন আর বোন জামাইয়ের দিকে তাকিয়ে। তাহলে আসি ইশরাত, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে। নুসরাত চিপসেরও প্যাকেট থেকে চিপস বের করে মুখে পুরল। আরশ ইশরাতের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়াল। কাপড় টেনে ভাঁজ ঠিক করে নুসরাতের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা নয়নে নুসরাতের পানে তাকিয়ে টুকুস করে হাত চিপসেরও প্যাকেটে ঢুকিয়ে চিপস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নুসরাতের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি রুমে আয়, না হলে দরজা লাগিয়ে দিব। নুসরাত মুখ ভর্তি চিপস থাকায় হাউ হাউ করে কিছু বলল, যার কোনোটা ইশরাতের আর আরশের বোধগম্য হল না।
সকাল সকাল সৈয়দ বাড়িতে হইচই শুরু হল। আশিক, মমো, ডেলা আর ইনা আসছে। এই সপ্তাহের শুক্রবারে আশিক আর ডেলা ফ্রান্স শিফট হচ্ছে। ডেলা আরও কিছুদিন দেশে সময় কাটাতে চাইছিল কিন্তু বিজনেসের কারণে যেতে হচ্ছে। ইশরাত নিচে হইচই শুনে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসল। নিচে নামতেই চোখ গুল গুল করে ইশরাতের পানে তাকালো আশিক, মমো, ডেলা, ইনা। ইশরাত সবার এভাবে থাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। সোফার দিকে অগ্রসর হতে হতে জিজ্ঞেস করল, সারপ্রাইজ কেমন লাগল? মমো অত্যাধিক বিস্ময় নিয়ে ইশরাতের উদ্দেশ্যে বলল, এটা সত্যি আপু তুমি? ইশরাত হেসে বলল, না এটা আমি না। আশিক বিস্ময় কাটিয়ে বলল, হোয়াট আ সারপ্রাইজ ইশরাত, আমি তো তোকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এটা কোনো কথা, দেশে আসলি আমাদের জানালি না? ফ্রান্স যাওয়ার আগে বিদায় দেওয়ার জন্য, না আসার জন্য জানাসনি নাকি? তখন একটা কাজে ফেঁসে গিয়েছিলাম, তাই তো আম্মুকে আর মোমোকে পাঠিয়ে দিয়েছিলাম। না আসার জন্য এভাবে পর করে দিলি? আচ্ছা, আমাদের বলিসনি ঠিক আছে, আম্মুকে জানালি না কেন? দিনে জানাসনি, রাতে জানালি না কেন? রাতে জানালে ও তো আম্মু তখন এসে হাজির হতো তোকে দেখার জন্য। জাইন ভাইয়া কোথায়? দেখতে পাচ্ছি না কেন? ইশরাত আশ্বস্ত করে বলল, আগে শ্বাস নাও ভাইয়া, আস্তে ধীরে জিজ্ঞেস করো, আমি উত্তর দিচ্ছি। একটা একটা করে লাইন বাই লাইন প্রশ্ন করো। আমি উড়ে যাচ্ছি না, এখন তোমার সামনেই আছি। আশিক শ্বাস নিল, প্রথম থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করল। দেশে আসলি জানালি না কেন? ইশরাতের ঠোঁটের আগায় উত্তর ছিল। ইশরাত ঝটপট বলল, সময় হয়ে উঠেনি, হঠাৎ করে সব হয়ে গেছে। আম্মু আব্বু, চাচ্চু, ছোট আম্মু, দাদি, ভাইয়ারা কেউই জানত না আমি আসছি। শুধু নুসরাত জানত। দিনে আসলে রাতে জানালি না কেন আমাদের? তুই এসেছিস, ট্রায়ার ছিলাম ভাই, এসে শুয়ে পড়েছি। জাইন ভাইয়া কোথায়? সে আসেনি। দেখতে পাচ্ছি না কেন? আশিকের শেষ প্রশ্নে ইশরাতকে ভিতর থেকে কিছুটা নাড়িয়ে দিল। সত্যি তো, সে কি উত্তর দিবে? জাইন কোথায়? যথাযথ উত্তর মগজ থেকে বের হয়ে আসল না। নুসরাত পা দাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসল। সিঁড়ি থেকে চিৎকার করে সবাইকে সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মমো উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়াল, দুহাত মেলে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাতের হঠাৎ আশায় আশিকের করা প্রশ্নে ভাটা পড়ল। ইশরাত আর সেটা নিয়ে কথা বলল না। সতর্কতার সহিত আলগোছে এড়িয়ে গেল জাইনের না আসার ব্যাপারটা। মমো আবেগীয় গলায় বলল, কত দিন পর তোর সাথে দেখা? নুসরাত ভ্রু বাঁকাল। আশিক নিজের কথা ঢুকিয়ে দিল মোমোর কথার মাঝখানে। এক্সেক্ট কত দিন পর নুসরাতের সাথে তোর দেখা হয়েছে? মমো হাতের আঙুল গণতে লাগল। নুসরাত মোমোর মাথায় গাঁটটা মেরে বলল, বেশি না ভাইয়া, এই তো 1 সপ্তাহ আগপিছ হবে। এর কথায় কান দিও না তো। নুসরাত মোমোর হাতমুঠোয় বন্ধি করে নিচে নেমে আসল। নুসরাত আর মমো একসাথে সোফায় বসতেই ডেলার পেটের দিকে চোখ পড়ল। পেট কিছুটা ফোলা ডেলার। নুসরাত চোখ ওদিকে রেখেই ভ্রু কুঁচকে ফেলল। মোমোর দিকে বিস্ময় নিয়ে একবার তাকিয়ে আবার আশিকের দিকে তাকালো, তারপর আবার ডেলার পেটের দিকে। নিজের সিক্সথ সেন্স যা বলছে তা হল সে ফুফু হতে চলেছে। আশিকের দিকে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি যা ভাবছি বা দেখছি তা কি সত্যি? আশিক নুসরাতের এমন সন্দেহ দৃষ্টি দেখে থতমত খেল। চোখ ঝাপটে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, কি তুই ভাবছিস? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসল, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ডেলা, আই মিন ভাবি কি প্রেগন্যান্ট? নুসরাতের এরকম গলা ফাটিয়ে প্রশ্ন করা দেখে আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। ডেলার লজ্জা গালগুলো লাল টকটকে হয়ে গেল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়াল, তাহলে আমার সন্দেহ সত্যি। তুমি তো ইশরাত বিদেশ থেকে আসার থেকে বড় সারপ্রাইজ দিয়ে দিল, আর এত দিন আমাদের বললেই না। মোমোর পিঠে ধূপধাপ কিল বসাল নুসরাত। মমো পিঠে হাত বুলিয়ে চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকাল। অভিমানী গলায় বলল, আমাকে মারলি কেন? আমি কি করেছি? নুসরাত আঙুল তোলে মোমোকে ঠোঁটে হাত চেপে চুপ দেখাল। মমো নাক ফুলিয়ে তাকিয়ে তাকল নুসরাতের দিকে। কিছু বলতে নেবে নুসরাত বলল, চপ বেডি, তুই আর একটা কথা বললে পিটিয়ে তোকে তক্তা বানিয়ে দিব। আমাদের বাড়িতে 2 দিন পর পর আসিস আর তুই বললি না ডেলা ভাবির বাচ্চা হবে। তোকে তো আমি। নুসরাত আবার তেড়ে গেল মোমোর দিকে। ইরহাম এসে আটকাল। আরে আরে, মেয়েটাকে মারছিস কেন? কি করেছে? নুসরাত দাঁত কিরমির করে কটমট শব্দ করল। ফিসফিস করে ইরহামের আর মোমোর শোনার মতো করে বলল,
শালি বাইনঞ্চ তারা চিহ্ন ত বলেনি ওর ভাইয়ের 2 দিন পর বাচ্চা হবে। কি সুন্দর চেপে গেছে, এই নাকি আমার বন্ধু? মম মুখ কাদো কাদো করে বলল। তুই ও তো কত কি বলিস না আমাদের, আমরা কি তোকে এরকম জানার পর পিটিয়েছি যে তুই আমাকে গরুর মতো পিঠাচ্ছিস? ইরহাম মাথা নাড়াল মোমোর কথায় তাল দিয়ে। সে সমান ভুক্তভোগী এই বিষয়ে, তাই মোমোর সাপোর্ট করল। নুসরাত থতমত খেয়ে ঢোক গিলল। নিজের সাফাই দিয়ে বলল, আমি না বললে সেটা অন্য বিষয়। তুই কেন আমাকে বললি না আগে? আমি নিজের ব্রেইন কাজে লাগিয়ে কেন জানব ভাবির বাচ্চা হবে? মম মিনমিন করে বলল, তোর ব্রেইন কাজে লাগিয়েছিস কোথায়? পেট উঁচু দেখেই তো আন্দাজে ঢিল ছুড়লি। তোর ঢিলটা শুধু ঠিক জায়গা মতো বসেছে, এখানে তুই ব্রেইন কাজে লাগালি কই? আর ভাইয়াই তো বলতে না করল, সে নিজে এসে বলবে বলেছে তোকে আর আরশ ভাইয়াকে। আশিকের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মম কিছুটা রুর গলায় বলল, ভাইয়া এখন বলছো না কেন বলো? হাঁ করে আমার আর ওর মুখ দেখছ কেন? তুমি তো তখন বললে না, ও জানে না, তাহলে তুই আর জানাস না? আমি নিজে সারপ্রাইজ দিব নুসরাতকে। আশিক চোরের মতো মুখ লোকাল। নুসরাত মোমোকে বেশি কথা বলতে দেখে হম্বিতম্বি করে এগিয়ে গেল। ইরহাম নুসরাতকে হাত ধরে আটকাল। নুসরাতদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থেকে এসব মনোযোগ সহকারে দেখছে ইশরাত, ডেলা, আশিক আর ইনা। ইরহাম সর সামনে থেকে শালিকে আরও 2টো না দিলে হবে না। শালি বেশি মুখ চালাচ্ছে আজকাল। নুসরাত শার্টের হাতা গুটিয়ে নিল মোমোকে কয়েক ডোজ দেওয়ার জন্য। মমো কিছুটা ভয় পেল এবার। যেভাবে তাকচ্ছে তার দিকে মনে হচ্ছে পিষে ফেলবে। ইসরাতের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আপু দেখো না কি করছে, কিভাবে হাত গুটাচ্ছে আমার মতো এক অবলা মেয়েকে মারার জন্য। প্লিজ বাঁচাও এই পিশাচিনীর হাত থেকে। ইশরাত বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকাল। নুসরাতের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল সোফার দিকে। সোফার উপর বসিয়ে মাথায় 2টো থাপ্পড় মারল। গুন্ডি হচ্ছিস দিন দিন? নুসরাত মাথা নাড়িয়ে না বলল, আবার উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল। ইসরাতের কথার উত্তর দুটোই দিল। ইশরাত নুসরাতের হাত চেপে ধরে নুসরাতের পাশে বসে ডেলার দিকে মনোযোগ দিল। ডেলার আগের তুলনায় কিছুটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখলেই ইচ্ছে করছে ফোলা গালগুলো টিপে দিতে। হালকা হেসে ইসরাতের দিকে তাকিয়ে তাকল ডেলা। ইশরাত ও অধর প্রসারিত করল ডেলার দিকে তাকিয়ে। চোখাচোখি হতেই ডেলা কিছু জিজ্ঞেস করার জন্য গাইগুই করল। ইশরাত ডেলার অস্বস্তি বুঝে নিজে থেকে জিজ্ঞেস করল, ভাবি কয় মাস চলছে আপনার? ডেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ইসরাতের কথার উত্তর দিতে গিয়ে একটু সময় নিল ডেলা। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, 4 মাস চলছে। তোমার অবস্থা কেমন? যেমন দেখছেন। আর আপনার তো বাংলা দেখছি পারফেক্ট হয়ে গিয়েছে। ডেলা হালকা হাসল। তারপর জিজ্ঞেস করল, আর জাইনের? কথাটা বলতে গিয়ে বারবার আটকে গেল ডেলা। ইশরাত স্বাভাবিক গলায় বলল, জি উনারও ভালো অবস্থা। কিছু মনে না করলে আমি কিছু কি জিজ্ঞেস করতে পারি? একটু পার্সোনাল আর কি? ইশরাত নির্লিপ্ততা গলায় বলল, জি জিজ্ঞেস করুন। তোমরা বাবু কবে নিবে? কোনো প্ল্যানিং করেছ? ইশরাত ঢোক গিলল। নুসরাত কেসে উঠল। ইরহাম আর ইনা ঠোঁট চেপে হাসতে লাগল। মম বিবাহিত মানুষদের মাঝখানে বসে নিজেকে সিঙ্গেল পুয়োর মনে হল। এখানে সবাই বিবাহিত, শুধু সেই অবিবাহিত। ইশরাত স্বাভাবিক গলায় বলল, এখনও কোনো প্ল্যানিং করিনি, ইনশা আল্লাহ শীঘ্রই কিছু প্ল্যানিং করব। নুসরাত উঠে দাঁড়াল, ব্যাঙের মতো লাফ দিয়ে। নুসরাতকে ব্যাঙের মতো লাফ দিয়ে দাঁড়াতে দেখে মম আর ডেলা নুসরাতের দিকে তাকাল। ইশরাত আর ডেলার দিকে তাকিয়ে চোখ বাঁকা করে নুসরাত বলল, তোমাদের দুজনের লজ্জা লাগছে না আমার মতো এক মেয়ের সামনে বসে বিবাহিত মহিলাদের মতো অ্যাডাল্ট কথাবার্তা ডিসকাস করছ? লজ্জায় তো আমার গাল লাল হয়ে গিয়েছে। নুসরাত গালে হাত দিয়ে বলল, দেখো গাল কেমন গরম হয়ে গিয়েছে লজ্জায়। নুসরাতের কথায় ফোন কেটে পিছন থেকে আরশ বলল, কে মেয়ে? আমি তো মেয়ে কাউকে এখানে দেখতে পাচ্ছি না। নুসরাত নিজের দিকে তর্জনী আঙুল তোলে ইশারা করে বলল, এই যে আমি মেয়ে। নুসরাতের কথায় পাত্তা না দিয়ে আরশ বলল, আমি তো এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি 4 জন নারীর মধ্যে এক রোগা মহিলা দাঁড়িয়ে আছেন। নুসরাত আরশের কথায় পাত্তা দিল না। ইরহাম আরশের কথা শুনে ঠোঁট চেপে হালকা শব্দ করে হেসে উঠল। আরশ নুসরাতের থেকে কোনো পাত্তা না পেয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। নুসরাত মোমোর দিকে তাকিয়ে বলল, দেখ লজ্জায় আমার গাল হয়ে গিয়েছে। যা তো শালি আয়না নিয়ে আয় দেখি।
গাল কেমন লাল হয়েছে? উপন্যাসের নায়িকাদের মতো টকটকে কি হয়েছে? উপন্যাসের নায়িকারা লজ্জা পেলে তাদের গাল গোলাপ ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়, আমারও কি হয়েছে? ইরহাম নিজের কথা ঢুকিয়ে দিয়ে বলল, তোর গাল তো লালের লও হয়নি। নুসরাত বিস্ময় নিয়ে ব্যথিত গলায় বলল, সত্যি, কিন্তু গল্পের শ্যামলা নায়িকাদের তো লজ্জায় শ্যামলা গালও লাল হয়ে যায়। আমার কেন হলো না? মম আর ইরহাম একসাথে গলা মিলিয়ে বলল, 99.99% সত্যি, তোর গাল একটুও লাল হয়নি। নুসরাত হে হে করে হেসে উঠল, সাথে মম আর ইরহাম। এতক্ষণ যে ডং করছিল নুসরাত তা বুঝতে পারল ডেলা আর ইনা। ডেলা আর ইনা সিরিয়াসলি নিয়ে নিয়েছিল নুসরাতের কথা। ইনা ঘটনা বুঝতে পেরে হেসে সোফায় গড়াগড়ি খেল। এর মধ্যে লাঠি ভর দিয়ে মেহেরুন নেছা এসে হাজির হলেন। ইনায়ার পিঠে হালকা গুঁতে দিয়ে বললেন, কিগো তোর বোন তো সুখবর দিয়ে দিল। তুই কবে দিবি? ইনা লজ্জা পেয়ে মুখ লোকাল। নুসরাত প্রচণ্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি জানতে দাদা, আশিক ভাইয়ের? নুসরাত শেষের কথা না বলে হাত পেটের কাছে বেঁধে উপর নিচ করল। মেহেরুন নেছা বুঝতে পারলেন না নুসরাত কি বলছে। যখন বুঝতে পারলেন তখন বললেন, ও তুই উইটা বলছিস? নুসরাত মাথা নাড়াল, আরে আমরা সবাই জানতাম, শুধু তুই, ইশরাত, জাইন, জায়ান, আরশ আর ইরহাম ছাড়া। তুই ও তো জানতে পারতি, এখন অফিস চলে যাস বলে জানতে পারিসনি। নুসরাত ব্যাঙের মতো মুখ হা করে বলল, সবাই জানত, শুধু এই বাড়িতে থেকে আমিই জানতাম না কিছু। আজকাল বাড়ির অনেক বিষয় সম্পর্কে অজ্ঞাত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নজর রাখতে হবে এখন থেকে চারিদিকে। অফিসে আর যাওয়া যাবে না। কত ক্লাইম্যাক্স মিস হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। মেহেরুন নেছা মাথা নাড়ালেন। নুসরাত কিছুক্ষণ কিছু ভেবে বলল, ট্রিট কই আমাদের? একে মিষ্টি খাওয়ালে না, 2 ট্রিটও দিলে না। ট্রিট না দিয়ে শু হয়ে যাবে তা তো হবে না। আমাদের ট্রিট চাই। টাকা দিয়ে দিব, তুই সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খেয়ে নিস। নুসরাত ঠিক আছে বলে সকালের নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে গেল। এর মধ্যে লিপি বেগম সকালের নাস্তা করার জন্য সবাইকে ডেকে পাঠালেন। আহান এসে সবাইকে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যাওয়ার জন্য বলল। ডেলা পেটে হাত চেপে উঠে দাঁড়াল। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে খাবার টেবিলের দিকে অগ্রসর হল। ইনা লজ্জা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বাড়ির বড়দের সাথে কৌশল বিনিময় শেষে সবাই খাবার খেতে বসল। হেলাল সাহেব ডেলার দিকে ইশারা করে বললেন, ওকে ফ্রুটসের প্লেট এগিয়ে দাও। ডেলা মিনমিনে গলায় বলল, আমি নিতে পারব বড় মামা, আপনি ব্যস্ত হবেন না। হেলাল সাহেব হাসলেন। ইশরাতের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পরোটা আরেকটা দিব? ইশরাত মাথা নাড়িয়ে না করল। হেলাল সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, মুখ দিয়ে বলো, মাথা নাড়িয়ে বলা আবার কি? জি না। নুসরাতের দিকে দৃষ্টি দিলেন, যে 2টো পরোটা প্লেটে নিয়ে আরাম করে শুয়ার মতো করে চেয়ারে বসে আছে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পরোটা পুড়ছে। তারপর ইরহামের সাথে ফিসফিস করে কিছু কথা বলছে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, নুসরাত মা। নুসরাত নড়েছে হেলাল সাহেবের দিকে তাকাল। চোখ বাঁকা করে হেলাল সাহেবের দিকে তাকাতেই তিনি বললেন, খাবার খাওয়া মন দাও, পটর পটর করা বন্ধ করো। গল্প করার অনেক সময় পড়ে আছে। লিপি ওকে আরেকটা পরোটা দাও। নুসরাত মুখ কালো করে খেতে লাগল। আরশের নুসরাতের রিয়েকশন দেখে মজা লাগল। নুসরাতের পিছনে লাগতে হাতে চিমটি কাটল। নুসরাত আরশের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাল। আরশ কিছু হয়নি এমন করে খেতে লাগল। নুসরাত ঠাস ঠাস করে আরশের উড়ুতে 2টো থাপ্পড় মারল। লিপি বেগম আর চোখে নুসরাত আর আরশের দিকে তাকিয়ে সরে গেলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই হাত ধুয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। সময় 12টা বেজে 44 মিনিট। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনা যখন দেখল জায়ান নিচে নামছে না তখন ভ্রু বাঁকিয়ে তাকাল। নুসরাত, মম আর ইরহাম একে অপরের সাথে বসে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পরপর চোরের মতো লোক দিচ্ছে। ইসরাতের সাথে ডেলা কথা বলছে। আশিক আরশের সাথে বাহিরের দিকে হাঁটতে বের হয়েছে। ইনা নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জায়ান কোথায়? দেখতে পাচ্ছি না। নুসরাত চোখ উপরের দিকে তুলে ঝাপটে জিজ্ঞেস করল, ভাবি ভাইয়া কোথায় আমরা কিভাবে জানব? তা তো আপনি ভালো জানবে। নুসরাতের কথায় লজ্জা পেল ইনা। মম ইনায়ার দিকে তাকিয়ে বলল, আরে ভাবি লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো। লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইরহাম বলল, ভাবি ভাইয়ার কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগল না।
আর এখন দেখছি নুসরাত আপনাকে কথাটা বলতেই লজ্জায় লাল, নীল, সবুজ, হলুদ হয়ে যাচ্ছেন। নুসরাত ফাজলামি করে সুর টেনে বলল, আপনি কি ভাইয়াকে দেখার জন্য ভিতরে ভিতরে তরপাচ্ছেন? তাহলে তরপাতে থাকেন, কারণ আপনি ভাইয়ার দেখা আজ পাচ্ছেন না ভাবি। ইনা লজ্জায় মরিমরি অবস্থা। ইরহাম ইনায়াকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাতের কথার সুর ধরে বলল, ভাইয়া তো আপনার অপেক্ষা দিন রাত আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাইয়া এখন আকাশের তারা হয়ে গিয়েছে ভাবি গো। জায়ান তলার রেলিংয়ের উপর হাত রেখে ইরহামের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল, কে আকাশের তারা হয়ে গিয়েছে? ইরহাম থতমত খেল। মম আর ইরহাম দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। নুসরাত নির্লিপ্ততা ভঙ্গিতে শরীর ছেড়ে শুয়ে পড়ল। জায়ান কথার উত্তর না পেয়ে ইনায়ার দিকে তাকাল। ইনায়ার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, একটু আসো তো ইনা। ইনা মুখ লুকানোর জায়গা খুঁজল। জায়ান কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত ইনায়াকে লজ্জা দিতে বলল, যান ভাবি যান, আপনার ভাতার আপনাকে ডেকে পাঠিয়েছে। ইরহাম আর নুসরাত ব্যথিত গলায়, আজ কেউ নাই বলে, দীর্ঘ শ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে যখন দেখল ইনা এখনও সামনে বসে আছে নুসরাত ভ্রু বাকাল। ইনায়াকে কিছুটা আদেশের স্বরে বলল, আমার ভাসুর আপনাকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যান মেজো ভাবি, না হলে টেম্পারেচার হাই হয়ে যাবে। ইনা উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে গিয়েছে। শুভ্র বর্ণের হওয়ায় একটু বেশি লাল হয়ে যাওয়া মুখ নাক গাল বুঝা গেল। নুসরাত ইনায়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে ইসরাতের দিকে তাকাল। ইসরাত আর ডেলা নিচু স্বরে গল্প করছে। নুসরাত ইসরাতের আর ডেলার কথা শোনার জন্য কান পাতল। যখন তাদের আলোচনার বিষয়বস্তু শুনল চোখ মুখ কালো করে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাতকে লাফ দিয়ে উঠে দাঁড়াতে দেখে ইসরাত চোখ মুখ উল্টে তাকাল। নুসরাত ফাটা বাঁশের মতো চিৎকার করে বলল, আমাদের মতো অবিবাহিত সিঙ্গেল কমিটির মেম্বারদের সামনে বসে তোমরা দুজন আবার বিবাহিত মহিলাদের মতো কথা বলছ। ইরহাম উঠে গেল। নুসরাত কখন কি বলে দে, পরে সে মেয়েদের মধ্যে বসে একাই লজ্জা পাবে, তাই এখনই পালিয়ে যাওয়া উত্তম। ডেলা অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি শুনেছ তুমি? নুসরাত লজ্জা শরম উড়িয়ে বলল, ওই তো বলছিলে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কিনা। ডেলা মুখ ব্যাঙের মতো হা হয়ে গেল। ইসরাত চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকাল। এত জোরে বলার কি প্রয়োজন ছিল? ধীরে কথা বলতে পারে না এই মেয়ে। ইসরাত সতর্ক গলায় নুসরাতকে শাসানো গলায় বলল, ধীরে কথা বলো, আমরা কেউই এখানে কম শুনি না। ধীরে কথা বলবো কেন? আমার গলা যেমন আমি সেরকম কথা বলবো। আরশ আর আশিক দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আরশ এবার রাশভারী গলায় বলল, তুই তো ফাটা বাঁশ, ফাটা কলসি বাজে বেশি, তুইও সেরকম। নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল দাবি করতে তোর বিন্দুমাত্র লজ্জা লাগে না? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে আরশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, জি না, আমার বিন্দুমাত্র লজ্জা লাগে না। আমি যদি আরও 4টে প্রেম আর 2টো বিয়ে করি তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই থাকবে, আই এম অলওয়েজ সিঙ্গেল। এদিকে সিঙ্গেল মম চোখ মুখ কালো করে সবার দিকে তাকিয়ে তাকল। কারণ এখানে সবাই বিবাহিত, আর সে নাম্বার 1 সিঙ্গেল প্লাস অবিবাহিত। আরশ রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে তাকল। নুসরাত আরশের তাকানো একদম পাত্তা দিল না। আবার কান পাতল ডেলা আর ইসরাতের কথা শোনার জন্য। রাত 11টা। মম, ইনা, ডেলা, আশিক বিদায় নিচ্ছে। লিপি বেগম থেকে যাওয়ার জন্য বলছেন, আগামীকাল সকালে উঠে চলে যাবে। কিন্তু আশিকের এক কথা, সেই তো সকালে চলে যেতে হবে, তাহলে এখন থেকে কি লাভ হবে? অগত্যা বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে চলে গেল। ইনা যাওয়ার সময় বারবার জায়ানের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে গেল। রাত 12টা বেজে 40 মিনিট। নুসরাত রুমের দরজা জানালা লাগিয়ে চোরের মতো এদিক সেদিকে উকি ঝুঁকি মারতে লাগল। ইসরাত নুসরাতের চোরের মতো বিহেভিয়ার দেখে কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। কি হয়েছে, এরকম চোরের মতো বিহেভিয়ার করছিস কেন? নুসরাত সে কথার উত্তর না দিয়ে বলল, ফ্রান্স থেকে কি নিয়ে এসেছিস আমার জন্য? ইসরাতের নির্লিপ্ততা গলার আওয়াজ, কিছু আনিনি। নুসরাত ভেঙচি কাটল। বললেই হলো। হ্যাঁ হলো। নুসরাত গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, যাওয়ার সময় তুই 2টো লাগেজ নিয়ে গিয়েছিলি, আর এখন নিয়ে আসছিস 4টে। তার মানে তুই জম্বেশ জিনিস নিয়ে এসেছিস। লাগেজের চাবি দে। ইসরাত নির্লিপ্ততা গলায় বলল, নেই। নুসরাত রুমের দরজা খুলে দৌড় দিল।
ইশরাত ভ্রু বাকিতে দরজার দিকে তাকিয়ে তাকল। 5 মিনিট পর নুসরাত ছুটে রুমে এসে দরজা লক করে দিল। নুসরাতের হাতের দিকে তাকাতেই ইসরাতের চক্ষু চড়কগাছ হয়ে গেল। লাগেজের তালা খোলার জন্য নুসরাত হাতুড়ি নিয়ে এসেছে স্টোর রুম থেকে। ইশরাত বিস্ময় কাটিয়ে নুসরাতের দিকে তাকাতেই দেখল হাতুড়ি দিয়ে তালা পিটিয়ে ভেঙে ফেলেছে। চেইন খুলে লাগেজের ভিতরে তাকাতেই নুসরাতের চোখ মুখ হা হয়ে গেল। ইশরাত লাগেজ ভর্তি ব্র্যান্ডের ব্যাগ আর জুতো নিয়ে আসছে। সেন্ট লরেন্টের হাই হিল নুসরাত হাতে নিয়ে জিজ্ঞেস করল, এর প্রাইস কত? ইশরাত শান্ত গলায় বলল, 800 টাকা। নুসরাত ভ্রু উঁচিয়ে বলল, 800 টাকা মিন 800 ইউরো। বাংলার টাকায় কত হয়? নুসরাত নিজেই গণল হাতের মধ্যে। চোখ মুখ বড় বড় করে বলল, 90,000 টাকা এর দাম। ইশরাত ওইরকম বলতেই নুসরাত অজ্ঞান হওয়ার মতো চোখ বন্ধ করে শীতের মধ্যে মেঝেতে শুয়ে পড়ল। ইশরাত বলল, আরে আরে কি করছিস? এত টাকা দিয়ে তুই এই বালের জুতা কিনে এনেছিস? বালের জুতা কেন বলছিস? জুতোটা কত সুন্দর। নুসরাত ধীরে ধীরে সব বের করে দেখল। তার পছন্দ মতো কোনো জিনিস খুঁজে পেল না। ইশরাত ব্যাগি প্যান্ট 4টে নিয়ে এসেছে। 4টে কার্গো প্যান্ট আর স্লিপার নিয়ে আসছে। নুসরাত আরেকটা লাগেজ খুলতেই সেখান থেকে খাবারের জিনিস বের হল। বিভিন্ন ধরনের চকলেট, কিটকাট, আমুল ডার্ক চকলেট, ডাব, কিন্ডার বয় নামা, ডেইরি মিল্ক, পিঙ্গেল, লেইস, আরও অনেক চকলেট চিপস। নুসরাত লাগেজের চেনো বন্ধ করে পরের লাগেজ খুলতে নিবে। ইশরাত বলল, আব্বু, চাচ্চু, ফুফু, ভাইয়া আর আম্মুদের জন্য ওটায়? তোর কোনো জিনিস নেই ওখানে। নুসরাত তবুও খুলল। লাগেজের ভিতরে প্যাকিং করে রাখা সবার জিনিস আলাদা আলাদাভাবে। যার যার জিনিসের প্যাকেটের উপর যার যার নাম লেখা। আরশের জন্য কিনা শার্ট ইশরাত এক কোনায় আরশ ভাইয়া লিখে প্যাকিং করে রেখেছিল। নুসরাত আরশ লেখা দেখে আরশের প্যাকেট খুলল। খুলে আরশের জন্য রাখা কাপড় বের করে দেখতে লাগল। আরশের জন্য রাখা কাপড়গুলো নুসরাতের পছন্দ হল। ইশরাতকে উদ্দেশ্য করে বলল, এই তুই যেগুলো কাপড় আরশের জন্য নিয়ে এসেছিস ওইগুলো আমার পছন্দ হয়েছে? আমি নিয়ে নিও কাপড়গুলো। ইশরাত বলল, নিয়ে নে। আমি ভাইয়াকে নতুন কিনে দিব। আর আমাকে যা দিব কিনে। এখন লাগেজ গুছিয়ে এসে ঘুমা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 3টে। নুসরাত নিশাচর প্রাণীর মতো এদিক থেকে ওদিক পায়চারি করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই নুসরাত ভ্রু বাঁকিয়ে মেইন দরজার দিকে তাকাল। এই অসময় আবার কে এলো ভেবে নুসরাত নিচতলার দিকে অগ্রসর হল। দরজার হতে 2 হাত দূর থেকে প্রস্তুতি নিল হুডির হাতা গুটিয়ে। আবার কলিং বেল বাজতেই নুসরাত দরজার ওপাশের ব্যক্তিকে গালি দিল, আরে চুথোমারাও না, দাঁড়া, দরজা খুলছি। এত কলিং বেল বাজাচ্ছিস কেন? মানুষ ঘুমিয়ে আছে। তোর মতো বালের জন্য রাতের বেলা দরজার সামনে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে না। দাঁড়া বাপ আমার, খুলছি দরজা আমি। কলিং বেলের উপর থেকে হাত সরা বাপ আমার। নুসরাত মেইন দরজা খুলল খুবই সতর্কতার সহিত। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অবাক হল, কিন্তু অবাকটা গিলে নিয়ে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকিয়ে রইল দরজার ওপাশের ব্যক্তির দিকে। দরজার ওপাশের ব্যক্তি রাশভারী গলায় বলল, ভিতরে ঢুকব। দরজার সামনে থেকে সরে দাঁড়াও।